প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কয়লা বিদ্যুৎ প্রকল্পের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশ নিয়েছেন। এর আগে সকাল 11টার কিছু আগে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার পৌঁছায় কক্সবাজারের মহেশখালীতে। সেখানে বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে বন্যা কবলিত বাঁশখালী এবং হাটহাজারী এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর দেওয়ার কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বাহারছড়া পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এবং কলেজ মাঠে এক অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একই সাথে হাটহাজারীতে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা শাহ আহমেদ শফির কবরও জিয়ারত করবেন তিনি। বলছিলাম, চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ সহ আরও কার্যক্রমে অংশ নেবেন, বাঁশখালীতে পৌঁছাবেন এবং সেখানে আছেন আগে থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ হুসাইন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মোহাম্মদ হুসাইনের আগে আপনি বলছিলেন বেলা 12:30 নাগাদ প্রধানমন্ত্রী এখানে পৌঁছাতে পারেন এবং তারপর তিনি তার নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। ঠিক এই মুহূর্তে আসলে কি তথ্য আপনার হাতে আছে? জেলা উপজেলা পর্যায়ে দলীয় নেতা কর্মীদের উৎসাহ উদ্দীপনার খবরটা একটু জেনে নিতে চাই, প্রস্তুতির খবরটা আমাদেরকে জানিয়ে দেবেন। এই ড্রোন যেটি আছে এটি যিনি কন্ট্রোল করছে ড্রোনটি কিন্তু সামনে আনা যাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বাঁশখালীর যে জনসভা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে যে জনসভায় তিনি যোগ দেবেন 12:20 দিকে তিনি এই জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে সকালে তিনি 10:30টার দিকে কক্সবাজারের মহেশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং মহেশখালী গভীর সমুদ্র মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষের যে কার্যক্রম শেষে কিন্তু তিনি এই বাঁশখালীর এই জনসভা মঞ্চে এসে উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য শুনবার জন্য এবং কিন্তু হাজার হাজার মানুষ এই উপজেলা এবং পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকে এই জনসভা স্থলে এসে যোগ দিয়েছেন এবং এখানকার স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। আশপাশের যে উপজেলাগুলো রয়েছে এবং সদস্যরা রয়েছেন তারা কিন্তু মঞ্চে আছেন, তারা বক্তব্য রাখছেন। আজকের এই যে জনসভায় তিনি যোগ দেবেন এবারে সাম্প্রতিক যে বন্যা হলো সেই বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোর মধ্যে সব থেকে বেশি ক্ষতি হয়েছে বাঁশখালী উপজেলা। এখানে বাঁশখালী উপজেলার 100 পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেওয়ার কথা রয়েছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ। তো রাকিব, এখানকার সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রথমবার নির্বাচিত হওয়ার পর, দেশের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বাঁশখালী ঘিরে কিন্তু ব্যাপক প্রত্যাশা রয়েছে এখানকার মানুষের। যে সড়কটি বড় প্রত্যাশা। এছাড়া বন্যায় যে ক্ষতিগ্রস্ত সড়কের মেরামত করা এবং ক্ষতিগ্রস্ত সময়ের মধ্যে নিশ্চিত করবার দাবি কিন্তু এখানকার মানুষের রয়েছে। আজকের এই জনসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রেখে ফটিকছড়িতে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী তিনি হেফাজতে ইসলাম যে মাদ্রাসা রয়েছে ফটিকছড়ি যাবেন। আল্লামা শফির একসময় নেতা ছিলেন, তিনি হাটহাজারীতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে একটি জনসভা রাতে রেডিসন গ্লো হোটেলে নেতা কর্মীদের নিয়ে সভা করবার কথা রয়েছে। তো এখনো পর্যন্ত আপনারা
আমরা অপেক্ষায় আছি প্রধানমন্ত্রী তারেক রহমান এই জনসভা স্থলে আসবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের চট্টগ্রাম অনেক ধন্যবাদ মোহাম্মদ হুসাইন। নিশ্চয়ই প্রধানমন্ত্রী বাঁশখালীতে আসার পর আরও একবার আপনার সঙ্গে কথা হবে এবং সমাবেশ সহ পুরো কর্মসূচির আপডেট আপনার কাছ থেকে আমরা ক্ষণে ক্ষণে পেতে থাকবো। মোহাম্মদ হুসাইন যুক্ত হয়েছিলেন বাঁশখালী থেকে। আমরা ফটিকছড়িতেও যেতে চাই, সেখানেও প্রধানমন্ত্রী যাবেন এবং সেই খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকবি মোর্শেদ মুন্না। মোর্শেদ মুন্না, এর আগেও আপনার সঙ্গে কথা হচ্ছিল, আমরা আসলে সার্বিক আয়োজন নিয়ে, প্রস্তুতি নিয়ে আপনার মাধ্যমে তথ্যগুলো জানছিলাম। ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর, আমরা জানি। কি কি কর্মসূচি ফটিকছড়িতে আছে একবার একটু জেনে নিতে চাই, এবং সেই কর্মসূচি মাথায় রেখে কি ধরনের প্রস্তুতি এখন পর্যন্ত হয়েছে একটু জানিয়ে দেবেন আমাদেরকে। রাকিব, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আমি এখন অবস্থান করছি ফটিকছড়ি উপজেলা আল জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার সামনে হতে আপনাদের যুক্ত করছি। আসলে এতক্ষণ আমরা যে সংবাদ পরিবেশন করেছিলাম তার একাধিক সংবাদ মাদ্রাসার ভেতর থেকে করা সম্ভব হয়েছিল, কিন্তু আমাদের পাস না থাকার কারণে এবং বিধিনিষেধের কারণে আমরা একটা নির্দিষ্ট স্থানে এসে আজকে আমাদের সংবাদ পরিবেশন করতে হচ্ছে। আমরা সকাল হতে এখানে পড়াশোনা, আমি যদি একটু দেখাই, পড়াশোনার বিভিন্ন লোকজন এখানে আসছেন, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্ব রয়েছেন তারা এখানে রয়েছেন। একেবারে চারিদিকে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় যাকে বলা হয় সেরকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, পাশাপাশি এখানে যারা স্থানীয় বিএনপির যারা রয়েছেন তারাও বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। আসলে আল জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গণ ধীরে ধীরে আসলে মুখরিত হচ্ছে। আমরা দেখেছি যে জরুরি সেবার ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, চিকিৎসার যা সরঞ্জাম এবং চিকিৎসক সহ এখানে রয়েছে। মাদ্রাসার বাইরেও সাধারণ মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু হেফাজত ইসলামী বাংলাদেশের একজনের সাথে যদি একটু কথা বলি, ভাই আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবনগরী দামাত বরকাতুহুল আলিয়ার পক্ষ থেকে বরণ করার জন্য যতটুকু ব্যবস্থা গ্রহণ করা দরকার সমস্ত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের কোনো দাবি আছে কিনা হেফাজতের? আজকে এই অনুষ্ঠানটি আপনি জানেন সরাসরি প্রধানমন্ত্রীর উদ্যোগে উনি নিজে হুজুরের কাছ থেকে দোয়া নিতে এবং সাক্ষাৎ দিতে আসছেন সরকার গঠন করার পরে। এরপরও মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু রাষ্ট্রের প্রধান আসতেছেন, হেফাজত ইসলাম 13 দফার দাবি, আমরা জানি যে হেফাজতের যে 13 দফার দাবি ছিয়ালোকে আজকে এখানে অনেক কথা হবে। একদম এবং সার্বিক প্রস্তুতি চূড়ান্ত, এবং একটু পরেই প্রধানমন্ত্রী এখানে আসবেন। নিশ্চয়ই আরো আপডেট পেতে থাকবো আপনার কাছ থেকে। ফটিকছড়ি থেকে বলছিলেন সহকবি মোর্শেদ মুন্না। আন্দোলন দমনে তথ্য প্রবাহ বন্ধে তখনকার তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতি করতে নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার সেই নির্দেশনার পর শেখ হাসিনার অনুমোদনে বন্ধ করা হয় দ্রুত গতির ইন্টারনেট। ওবায়দুল কাদের যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতা সহ 7 জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলায় প্রমাণ হিসেবে আজ এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। পুরোটা জানাচ্ছেন সহকবি মাইনুল মারুফ। 24 জুলাই তখনকার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পুলিশের দমনপীড়নের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফুঁসে ওঠে সারা দেশ। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন ধীরে ধীরে মোড় নেয় সরকার পতনের দিকে। এ সময় অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণহানির খবর যাতে বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয় বলে জানায় প্রসিকিউশন। ভাই আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও জি। ইন্টারনেট। প্রসিকিউশন বলছে ইন্টারনেট ধীরগতির করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে সরাসরি ফোন করে নির্দেশ দেন ওবায়দুল কাদের। একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা ঠিক আছে। অনেকে আমাকে বলতেছে তোমার, হ্যাঁ একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে না ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা ঠিক আছে। জি। কাদেরের নির্দেশনার পর শেখ হাসিনার অনুমোদন নিয়ে বন্ধ করা হয় 4G ও 3G ইন্টারনেট। এখানে দেখেন কথোপকথনটা খুবই ক্লিয়ার। ওবায়দুল কাদের ফোন করছেন আইসিটি প্রতিমন্ত্রীকে, ফোন করে বলছেন যে ইন্টারনেটটা স্লো করে দাও। উনি বলছেন প্রাইম মিনিস্টারের অনুমোদন লাগবে, কারণ উনি বলেছেন যে প্রাইম মিনিস্টার বলেছেন যে ইন্টারনেট বন্ধের আগে আমার অনুমতি নিতে। এরপরে আমরা দেখতে পেলাম ইন্টারনেট বন্ধ হয়ে গেল, স্লো হয়ে গেল।
তাহলে বোঝা যাচ্ছে যে সে ওবায়দুল কাদের নির্দেশ দিলেন, শেখ হাসিনা সেই নির্দেশটাকে অনুমোদন করলেন, কার্যকর করলেন জুনায়েদ আহমেদ পলক। অতএব তিনজনেরই সম্পৃক্ততা আমরা এখানে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে এই মামলায় তথ্য প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। একটা ধাপে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে, সারা বাংলাদেশের 59টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এরিয়াতে ইন্টারনেট বন্ধ করলো, যেখানে ছাত্ররা মূলত আন্দোলন করছিল। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। প্রায় ৩০ ঘন্টা পর ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দর ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG306 ফ্লাইট। স্থানীয় সময় শনিবার রাত 11টার পর ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ফ্লাইটটি। বাংলাদেশ সময় দুপুর নাগাদ দেশে পৌঁছানোর কথা রয়েছে বিমানটি। টরন্টো থেকে রোম হয়ে ঢাকার পথে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG306 ফ্লাইটটি। শুক্রবার সকালে জ্বালানি নেওয়ার সময় কারিগরি ত্রুটি ধরা পড়লে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে পড়ে বিমানটি। ফ্লাইটে 260 যাত্রীর মধ্যে 170 জনই বাংলাদেশি পাসপোর্টধারী। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।